জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবেই জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। ভাষণে আরও বলেন, প্রয়োজনীয় সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলেই নির্বাচনী রোডম্যাপ দেয়া হবে। অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। তিনি জানান, জুলাই আগস্টে ১৫০০ ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, আহত হয়েছে প্রায় ২০,০০০। এসব হত্যাকাণ্ডের বিচার হবেই। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজনের সব দায়িত্ব তাদের। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি আরো বলেন, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার কতটুকু সুযোগ পাবে তা নিশ্চিত নয়। তারপরও অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ডক্টর ইউনূস জানান, দুর্নীতি দমন কমিশন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত ১৫০ জনের তালিকা করা হয়েছে। ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি। তিনি মন্তব্য করেন, এ সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি মহল। কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১০০ দিনেও প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রশাসন বিশেষজ্ঞরা সরকারকে এভাবেই মূল্যায়ন করেছেন। বলছেন, অবসরে যাওয়া ব্যক্তিদের চুক্তিতে নিয়োগ দেয়াই প্রশাসনে গতি ফেরেনি। এছাড়া পদোন্নতিতে সুযোগ নিয়েছেন অনিয়মে জড়িত অনেক কর্মকর্তা। সব মিলিয়ে এখনও জোড়া তালি দিয়ে চলছে সরকারি কর্মকাণ্ড, মন্তব্য বিশেষজ্ঞদের। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়। ৫ আগস্ট তাদের হটিয়ে দেয় ছাত্র জনতা, পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু ৩ মাসে কতটা স্বাভাবিক হয়েছে প্রশ্ন নানা মহলের। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ ১২ মন্ত্রণালয়ে ২ বছর মেয়াদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। এদের বেশিরভাগই ৬ থেকে ৮ বছর আগে অবসরে গেছেন। ফলে ততটা গতি পায়নি মন্তব্য বিশেষজ্ঞের। গণহারে যদি এটা দেওয়া হয় তাহলে যারা এখন স্ট্রিম লাইনে যারা আছে, যারা অ্যাক্টিভ সার্ভিসে আছে, তারা যদি প্রমোশন না পায় এবং তারা যদি সচিব বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে না যেতে পারে তাহলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৩ মাসে প্রশাসনের ৫০১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের সময় বৈষম্যের শিকার অনেকে পদোন্নতি পেয়েছেন। সুবিধা নিয়েছেন অনিয়মের সাথে জড়িত অনেকেই। তাদের বিরুদ্ধে এলিগেশন আছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে, করাপশন, এগুলো প্রপারলি ইনভেস্টিগেট করে তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত। এদিকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে সচিব নেই। এ অবস্থায় মন্ত্রণালয় বলছে প্রশাসনের গতি বাড়াতে কাজ করা হচ্ছে। সরকার তার যে পিরামিড আছে সেই পিরামিডটাকে একটু পিরামিড আকারে নিয়ে আসার চেষ্টা করছে এবং প্রশাসনের সর্বক্ষেত্রে যাতে গতিশীলতা আসে সেই জন্যে পদায়ন করা হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরে এখনো অনেক পদ খালি, এসব পদে দ্রুত নিয়োগ দেয়া হবে বলছে মন্ত্রণালয়।
দেশের সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সবার আগে প্রশাসনকে গতিশীল করতে হবে, আর এজন্য প্রশাসন পরিচালনায় সঠিক ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করার আহ্বান বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 14 হেভিওয়েট আসামিকে। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত গুম, খুন সহ সব অপরাধেরই বিচার হবে, তবে সবার আগে হবে জুলাই গণহত্যার বিচার। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ 46 জনের বিরুদ্ধে 1 মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার 14 জনকে সোমবার হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিচারের জন্য সব প্রস্তুতি শেষ। তাদের বিরুদ্ধে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে, সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করব কালকে। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এমনিতেই কড়া নিরাপত্তা থাকে। সোমবার গুরুত্বপূর্ণ আসামিদের জন্য বাড়ানো হয়েছে আরও কড়াকড়ি। সাংবাদিক ব্যতিরেক অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত ট্রাইব্যুনালের মূল ভবন, তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের এই ইজলাস কক্ষে এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছিল জামায়াত ইসলামী ও বিএনপির অভিযুক্তদের। এবার আওয়ামী লীগ সরকারেরই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্ত তাদের বিচারের জন্য প্রস্তুত এই ইজলাস কক্ষ। চিফ প্রসিকিউটর জানালেন, যে কোনো সময় পাশের টিনশেড থেকে মূল বিচারিক কার্যক্রম স্থানান্তরিত হবে এই ইজলাস কক্ষে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দর থানায় দায়ের করা সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রবিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে সকালে আরিফ হাসানের 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আজিজুল হক দিদার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ডের আদেশ দেয়। এর আগে শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শুনেন এবং সরকারি পক্ষের শুনানি শুনেন, জামিন নামঞ্জুর করেন। 3 দিনের রিমান্ড চান, 2 দিনের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন। বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। একই সাথে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টাকে রূপরেখা দেওয়ার তাগিদ দেন ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা জানান, সংস্কার শেষ হলেই নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। 2 দিন ঢাকা সফর করলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। জাতীয় ঐক্যের ওপর জোর দেন সফররত প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সহ সব দলের সমান অংশগ্রহণ থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ব্রিটিশ সরকারের মনোভাব তুলে ধরেন। Of course, and we expect
অবশ্যই আমরা এটি মনে করি। আমরা আশা করি প্রফেসর ইউনুস এ বিষয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্য আশা করছে কিভাবে সেসব বাস্তবায়ন করা হবে সে বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় ক্যাথরিনের কাছে। আমরা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে বাংলাদেশের এই রূপান্তরের পর্যায়ে আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। পরে উপদেষ্টা জানান, যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসনের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এদিকে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও বৈঠকে ছিলেন। 1 ঘণ্টা বৈঠকের পর বিএনপি মহাসচিবের গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। 2 দিনের সফরে শনিবার ঢাকায় আসেন ক্যাথরিন ওয়েস্ট। আজ তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেন। এছাড়া বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য রাজপথে আন্দোলনে নামা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা আয়োজন করে জাগ্রত বাংলাদেশ। এতে আব্দুস সালাম আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি ক্ষমতায় যাবে কি না। আব্দুস সালাম আরও বলেন, সংস্কার করেন কিন্তু বিএনপিকে ঠেকাবেন না। প্রতিহিংসার রাজনীতি বিএনপি পছন্দ করে না। দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। চাল, ডাল, তেলের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান আব্দুস সালাম। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েন না। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন তিনি চাইলেই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারো, কারণ ওনার চিকিৎসা হোক। একাদশ শ্রেণীতে লটারি নয়, পরীক্ষা নিয়ে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে 1.5 ঘণ্টার অবরোধে স্থবির হয়ে পড়ে ওই এলাকার জনজীবন। অভিভাবকদের দাবি, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তিতে স্বজনপ্রীতি ও দুর্নীতি হয়। রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের মূল ফটকের সামনের প্রধান সড়কটি বেলা 11টায় অবরোধ করে। এ সময় মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে আসাদ গেট থেকে শুরু করে শ্যামলী ও আগারগাঁও এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, লটারিতে ভর্তির কারণে মেধা যাচাইয়ের সুযোগ থাকছে না। মেধা থাকার পরও অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ পাচ্ছেন না। প্রতিষ্ঠানটিতে মেধার সংকট তৈরি হচ্ছে।
পরীক্ষা দিয়ে ভর্তি হবে আর ডে শিফটে যারা ভর্তি হবে তা লটারির মাধ্যমে ভর্তি হবে। তো আমরা চাই হচ্ছে মূলত কোনো বৈষম্য থাকবে না এই নতুন বাংলাদেশে। সে নিজের যোগ্যতাকে দিয়ে নিজের প্রতিভাকে দেখায় তারপর সে এই কলেজে আসতে পারবে। এই আন্দোলনের মূল কথাটা হলো যে ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য একজন ছাত্রকে যাচাই করার জন্য। অভিভাবকরা বলছেন লটারিতে ভর্তির কারণে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হয়। এই কারণে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত তারাও। বাংলাদেশের মতো দেশে লটারিতে আসলে আমরা একেবারে 100% স্বচ্ছ হবে এটা আমাদের ভাবাটা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। পরীক্ষা হওয়াটাই ভালো মনে করি, কারণ লটারিতে তো আর মেধা যাচাইটা হয় না ওইভাবে। যে বিভিন্ন পরিবেশ থেকে আসতেছে তারা, এবং তারা বিভিন্ন মেধার, অনেকে অনেক কিছু জানে না অথচ তারা ভর্তি হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় লটারি থেকে বের হয়ে প্রতিষ্ঠানটির আলাদা লটারিকে সন্দেহের চোখে দেখছেন তারা। অবরোধের প্রায় 1.5 ঘন্টা পর কলেজ প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নেয় পুলিশ। কলেজের ইস্যু থাকলেও তো প্রিন্সিপাল মহোদয় নিজে এসেছেন এবং তার ছাত্রদের সাথে কথা বলেছেন এবং ছাত্ররা তার কথায় আশ্বস্ত হয়ে এই সমস্যার সমাধান করেছেন। এই বিষয়ে কথা বলতে রাজি হননি কলেজটির অধ্যক্ষ। জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে তার কোনো কিছু করার সুযোগ নেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। স্থবিরতা কাটাতে পরিচালক নিয়োগের প্রয়োজন মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বাফুফের সাবেক সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। বিভিন্ন ফেডারেশনের আর্থিক অসঙ্গতি নিয়েও সোচ্চার ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন বিভিন্ন ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও ছোঁয়া লেগেছে পরিবর্তনের। অনেকগুলো ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নেতৃত্ব পরিবর্তন হয়েছে বিসিবি ও বাফুফেতে। 9 ফেডারেশনে গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। নাম পরিবর্তন হয়েছে 3 স্টেডিয়ামের। আসন্ন বিপিএল এর ভেন্যু সংস্কারের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলে স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনাও আছে। পরিবর্তিত পরিস্থিতিতে পরিচালক সংকট নিয়ে চলছে বিসিবি। আগের স্ট্যান্ডিং কমিটিতে যেখানে বিভিন্ন দায়িত্ব সামলাতেন 25 জন, তা এখন চলছে 10 জন দিয়ে। স্থবিরতা কাটাতে নতুন পরিচালক নিয়োগের প্রয়োজন। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে, এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। বাফুফের আগের কমিটি নিয়ে অভিযোগ, বিশাল পরিমাণ অর্থ বাকি রেখে গেছেন সাবেক সভাপতি সালাউদ্দিন। ফেডারেশনের আর্থিক অনিয়মের প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গুরুত্ব বিবেচনায় ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান। সঠিক প্রক্রিয়ায় ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা আনতে চান উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কাজ করেছেন, এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে ভাবনা আছে যুব ও ক্রীড়া উপদেষ্টার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি আর স্বজনপ্রীতিতে বন্দী শুটিং স্পোর্ট ফেডারেশন। পট পরিবর্তনে বেরিয়ে আসছে ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর নানা অনিয়ম। অস্ত্র ব্যবসার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে নিজের বাড়ি পাহারায় শুটারদের রাখার মতো অভিযোগও রয়েছে। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের 3 বারের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু দায়িত্ব নেওয়ার পর থেকেই শুটিংয়ে পদকে ভাটার টান, কাজের চেয়ে কথাই বলেছেন বেশি। তার 12 বছরে এসএ গেমসে কেবলমাত্র একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ভাই নসরুল হামিদ ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তার প্রভাব খাটিয়ে রাজত্ব কায়েম করেছেন তিনি। অভিযোগ আছে ছাত্র জনতার আন্দোলনে নিজ বাড়ি পাহারায় শুটারদের নিয়ে যান তিনি। শুটারদেরকে উনি সবসময় নিজের স্বার্থে ব্যবহার করেছেন। 5 অক্টোবর আন্দোলনের পরে উনি ওনার বাসাতে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ টিমের শুটারদেরকে উনি নিয়োজিত করেছেন। এটা খুবই দুঃখজনক। ফেডারেশনের গুদামে স্টক রেজিস্টার বইয়ে অস্ত্র ও গুলির হিসেবে গড়মিল রয়েছে। 2020 সালে এমন একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিল তদন্ত কমিটি।
সেটি আমলে নেয়নি তৎকালীন সরকার, উল্টো বলির পাঠা হতে হয়েছিল অভিযোগকারীদের। নির্বাচিত প্রেসিডেন্টকে সরাই দিয়ে আমাদের নতুন একজন সেনাবাহিনীর সিজিএস ভদ্রলোককে নিয়ে আসা হয়, উনি এসে কমিটি ভেঙে দেন। আমাকে যে আপনারা অব্যাহতি দিচ্ছেন, তো আমাকে একটা চিঠি দেন যে এই কারণে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। এখন পর্যন্ত কিন্তু ওনারা আমাকে একটা ডকুমেন্ট দিতে পারেনি। কোচ ও অ্যাথলিটদের দাবি, অপুর স্বজনপ্রীতির কারণে কমছে শুটারদের সংখ্যা। অযোগ্য খেলোয়াড়দের নিয়ে বিদেশ সফরে নেতিবাচক প্রভাব পড়েছে শুটারদের মধ্যে। ওনার দল এবং ওনার গ্রুপ, ওনার প্যানেল এবং ওনার পছন্দের শুটার, এর বাইরে কিন্তু কেউ তেমন সুযোগ পাচ্ছে না। যারা আসতেছে তাদেরকে টেকনিক্যালি সরাই দেওয়া হচ্ছে। সহকারী কোচ ও ম্যানেজার নিয়ে আছে বিস্তর অভিযোগ। নিজস্ব লোকদের সুবিধা দিতে অপছন্দের শুটারদের ধরিয়ে দেয়া হতো খারাপ গুলি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে খেলাপি ঋণ আবারও 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 17%। শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,26,000 কোটি টাকার বেশি, যা মোট ঋণের 40.35%। গত জুন শেষে মোট খেলাপি ঋণ ছিল 2,11,000 কোটি টাকা। 2008 সালে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল 22,480 কোটি টাকা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে অনিয়ম ও কেলেঙ্কারি বাড়তে থাকে, ফলে বেড়ে যায় খেলাপি ঋণের পরিমাণ। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। প্রথম থেকেই তো এই খেলাপি ঋণের হিসাবগুলো আমরা হাইড করতাম, ঠিকমতো জনসমক্ষে এগুলো প্রকাশ করা হতো না। এবং সেটা তো প্রথম থেকে সবাই বলা হচ্ছে যে খেলাপি ঋণ যদিও দেখানো হচ্ছে 10-11, আসলে এটা 10-11 না, এটা 20-25 যায় ঠিক। এবং সেটি এখন যেহেতু বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট দে আর নট ইন্টারেস্টেড টু হাইড অল দিস থিংস, সেজন্য এগুলো এখন বেরিয়ে আসছে। ব্যবসার বৈশ্বিক প্রতিযোগিতার সূচকে নাজুক অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি, আমলাতান্ত্রিক অদক্ষতা, মূল্যস্ফীতি সহ 32 চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রবিবার রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত মত বিনিময় সভায় এসব তুলে ধরা হয়। সংকট উত্তরণে একটি বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের তাগিদ দেন আলোচকরা। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বৈরতান্ত্রিক আচরণের খেসারত দিচ্ছে ব্যাংক খাত। আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলেও দেশে ব্যবসার পরিবেশে উন্নতি হয়নি। বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে 141 দেশের মধ্যে প্রায় প্রতিবারই অবস্থান ছিল 100-র পেছনে। এমন বাস্তবতায় 2 বছর পর উন্নয়নশীলের কাতারে পৌঁছাবে দেশ। এ সময় অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, ভূরাজনৈতিক দ্বন্দ্বসহ নানা রকম চ্যালেঞ্জ থাকবে। সিপিডির আলোচনায় প্রতিযোগিতা সক্ষমতা ও ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়। The ease of compliance on government regulation, we think that we need a regulatory reform commission. অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে না পারলে মধ্য আয়ের ফাঁদে পড়তে হবে। Effective tax rate দেশের is one of the highest. মানেটা কি? আমরা স্ট্রাকচারালি বলছি আমার এখন ট্যাক্স রেট 25%, কিন্তু আসলে there huge amount of disallowance আছে at the discretion of NBR. এগুলোকে এলিমিনেট করতে হবে। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি দেশের সব সমস্যার জন্য দায়ী, তাই রাজনীতির সংস্কার জরুরি। বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারী আচরণের খেসারত দিচ্ছে পুরো ব্যাংক খাত। তারা কিছু মানুষকে সুবিধা দিতে কোনো ব্যাংক বন্ধেরও উদ্যোগ নেয়, কিন্তু একটা ভালো ব্যাংক কিভাবে খাদে পড়ে গেল তা খতিয়ে দেখেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ব্যবসায়ীরা বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের যৌক্তিকতা প্রমাণ করতে পারলে সরকার ব্যবস্থা নেবে। এ সময় বিডা চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে 5 থেকে 10 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হবে। নীতির ধারাবাহিকতা ব্যবসা বিনিয়োগের জন্য খুবই জরুরি। কমপক্ষে 5 বছরের জন্য একটি কাঠামো থাকতে হবে। গ্যাস, বিদ্যুৎ অবকাঠামোর সুবিধা নিশ্চিত করে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। রাজনৈতিক অনিশ্চয়তায় দেশের ছোট বড় সব ব্যবসায়ী ক্ষতির শিকার হচ্ছে বলে জানান আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক 5% নামিয়ে আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রবিবার শাহজালাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে এই তথ্য দেন তিনি। এ সময় রোজাই খেজুর আমদানিতেও শুল্ক কমানোর কথা জানান তিনি।
রমজানের চাহিদা বাড়ে তেল, চিনি, ছোলা ও খেজুরের, বেড়ে যায় দামও। কিন্তু রোজার ৩ মাস আগেই কারসাজি শুরু হয়ে গেছে। কয়েকদিন ধরে তেলের বাজারে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। 7 দিনে লিটারে 10 টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 185 টাকায়। আগে মনে করেন কিনতাম 2 কেজি, এখন 1.5 কেজি কিনতে হয়। একটু কমাই কিনি যাতে করার কিছু আর থাকে না। এমন পরিস্থিতিতে তেল আমদানিতে শুল্ক কমানোর কথা বলছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। জানান, তেল ছাড়া অন্য পণ্যও শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। আমরা সয়াবিন তেলের উপরে এর আগে আমরা ডিউটি প্রত্যাহার করেছি। এর আগে আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম, 10% ছিল। এটাও আমরা হয়তো খুব অচিরেই বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। ভোগ্যপণ্য আমদানিতে এলসি জটিলতা দূর করতে এনবিআর আন্তরিক বলেও জানান সংস্থার চেয়ারম্যান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় দেশে 8 জন ডেঙ্গু রোগী মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 415 জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে 24 ঘন্টায় 1389 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে। চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড ছুঁয়েছে রবিবার। এ নিয়ে এবছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৯,৯84 জনে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪,০৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১,৬৬৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে আছেন ২,৩৬৬ জন। এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।